আজ পর্তুগালের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলা চলে, কেননা আজ ২০২৫ সালের বাজেটের অনুমোদন দিয়েছে পার্লামেন্ট। এই বাজেটকে ঘিরে সরকার একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, এমনকি একটি রাজনৈতিক সংকট হওয়ার কথা ছিল। আজ এই বাজেট অনুমোদনের মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই মন্টিনিগ্রো সরকার বলা যায় তাদের ক্ষমতায় আর কোনো দোদুল্যমানতা নেই। আজ ইউরোপীয় কাউন্সিলের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা। এর ফলে বলা যায় বিশ্বের সবচেয়ে বড় দুটি অর্গানাইজেশনের প্রধান পর্তুগিজের নেতৃত্ব। যদি আমরা বলি জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস, তিনিও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী, এমনকি বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান অ্যান্তোনিও কস্তাও তিনি পর্তুগিজের সাবেক প্রধানমন্ত্রী। আগামীকাল আফ্রিকা থেকে ধুলোর ঝড় এগিয়ে আসছে, এ বিষয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাছাড়া আমাদের কিছু অভিবাসন আপডেট তো রয়েছে। তো আপনাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজ ২৯শে নভেম্বর শুক্রবারের পর্তুগাল টুডেতে। যেটা বলছিলাম, আজ পর্তুগালের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, যে আজ পর্তুগিজ সংসদে ২০২৫ সালের বাজেট অনুমোদন হয়েছে। এই বাজেট গুরুত্বপূর্ণ কেন, যদিও প্রত্যেকটা সরকারের জন্য একটি বাজেট সাধারণ বিষয় হলেও এই সরকারের জন্য এটা অনেক কঠিন বিষয় ছিল। কেননা এই সরকার হচ্ছে মাইনরিটি সরকার, তারা খুব কম সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করেছে। তো নিয়ম অনুযায়ী যদি বাজেট অনুমোদন না হয় তাহলে সরকারকে ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে হবে। তবে গত ২ বছরে যেহেতু দুটি নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি তারা একটি অচলাবস্থা দূর করার জন্য, অথবা একটি অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক সংকটের মুখে যাতে দেশকে পড়তে না হয়, সে কারণে তারা সেই বাজেটে অনুমোদনে সহায়তা করেছে বলা যায়। যদিও তারা এই বাজেট অনুমোদন দেয়নি, তারা বাজেটে ভোট প্রদান থেকে বিরত ছিল। তবে সংসদে আজ সেগা, ব্লক এসকেরদা, সিডিইউ, এমনকি ইনিশিয়েটিভ লিবারেল, প্যান যে দলগুলো রয়েছে, বাম এবং ডান যে দলগুলো রয়েছে, সবাই এর পক্ষে ভোট প্রদান করেছে। তবে সরকারি দল পিএইচডি এবং সিডিএস পিপি তারা এর পক্ষে ভোট প্রদান করায় সবচেয়ে বেশি ভোটে এই বাজেটটি অনুমোদিত হয়। বাজেটে বেশ কিছু সুবিধা থাকছে, পেনশন বৃদ্ধি থেকে শুরু করে আগামী বছর বেতন বৃদ্ধি পাচ্ছে, এর সাথে সাথে বেশ কিছু খরচও কিন্তু বৃদ্ধি পাবে। তবে যাই হোক, এই বাজেটটি গুরুত্বপূর্ণ করেছিল মন্টিনিগ্রো সরকারের জন্য একটি প্রথম বাজেট, এবং এই বাজেটে তারা এখন সামনের দিকে তারা দেশ পরিচালনা করবে তাদের পরিকল্পনা অনুযায়ী। পেদ্রো নু সান্তোস, সোশ্যালিস্ট পার্টির প্রধান, তিনি বলেছেন যে এই সরকার এখন আর কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই, কেননা ইতিপূর্বে তারা পূর্ববর্তী সরকারের উপর দোষ চাপিয়েছিল সেই বাজেটকে, কারণ পূর্ববর্তী সরকার বাজেটে তারা চলছিল। তাছাড়া তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না, এখন শুধুমাত্র একটি রাজনৈতিক সংকটের ক্ষেত্রে তারা কিন্তু এই সরকারকে বাজেটের মধ্যে সহযোগিতা করেছে। এবং যেহেতু এই বাজেট প্রণয়ন করেছে সরকারি দল, সরকারের এই বাজেট, সেই বাজেট বাস্তবায়নে তাদেরকেই কাজ করতে হবে এবং এগিয়ে আসতে হবে। তবে এদিকে এই বিপক্ষে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো। তিনি বলেছেন যে এই বাজেটে শুধুমাত্র অনেকগুলো বিষয়ে সংশোধন করা হয়েছিল বিরোধী ও সংসদের অন্যান্য দলগুলির মতামতের ভিত্তিতে। তবে এই বাজেট নিয়ে কাজ করতে হলে সবাইকেই একসাথে অংশগ্রহণ করতে হবে। তবে সোশ্যালিস্ট পার্টির পার্লামেন্টারি বিষয়ক নেতা অসন্দ্রের নেতাও কিন্তু অনেক বেশি হুঁশিয়ারি করেছেন যে আর কোনো এক্সকিউজ করার সুযোগ নেই বর্তমান সরকারের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে যে এই সরকারকে আগামী বছর অনেক বেশি কঠিন প্রতিবন্ধকতার মধ্যেই পার করতে হবে। যদিও একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে কট্টর ডানপন্থী দল সেগা বিভিন্ন সময়ে তারা বিভিন্ন বিষয়ে, এমনকি এই বাজেট অনুমোদনের দিন বা বাজেট পাশ হওয়ার দিনেও তারা এমন একটি কর্মকাণ্ড করেছিল যা নিয়ে সংসদে অনেক বেশি হইচই হয়েছিল, কেননা তারা সংসদের বাইরে তারা কিছু ব্যানার সজ্জিত করেছিল যা একটি নিয়ম বহির্ভূত। তো যাই হোক, আরো দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে যে আপনারা জানেন যে অ্যান্তোনিও কস্তা, পর্তুগালের যে সোশ্যালিস্ট পার্টির সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি আজ শপথ গ্রহণ করেন, মাধ্যমে তিনি আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করছেন। তিনি তার শপথ অনুষ্ঠানের শেষে তিনি তার বক্তব্যে বলেন যে আমি লিসবনের মেয়র ছিলাম, আমি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলাম, এখন আমি বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি। এবং সবগুলোর ক্ষেত্রে তিনি বলেন যে এর জন্য আমি গর্বিত। লিসবন আমার শহর, পর্তুগাল আমার দেশ, তবে ইউরোপ হচ্ছে আমার একটি সাধারণ বাড়ি। তো
তো যাই হোক, তিনি কিন্তু সেই চ্যালেঞ্জগুলোর বিষয়ে সামনে তার রয়েছে, কেননা আপনারা জানেন যে বর্তমান বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলছে, ইউরোপিয়ান কাউন্সিল, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এ বিষয়ে তাদের হস্তক্ষেপ রয়েছে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ রয়েছে, এবং অর্থনৈতিক একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, কেননা সামনের যেই বর্তমানে যে যুদ্ধটি হতে যাচ্ছে সেটি হচ্ছে যে অর্থনৈতিক যুদ্ধ। সেই ডোনাল্ড ট্রাম্প জয়ের পরে এটি আরো অনেকটাই কঠিন হবে, কেননা যুক্তরাষ্ট্রের সাথেও ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একটি সমঝোতার ক্ষেত্রে একটি কঠিন আহ, পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। যদিও তার সাথে একজন সহযোগী আছেন, ফন্ডার লেইন, উর্সুলা ফন্ডার লেইন, তিনি ইতিপূর্বে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনার ছিলেন। তো আশা করছি যে হয়তো এ দুজনের নেতৃত্বে ইউরোপ অনেক দূর এগিয়ে যাবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্তমানে বলা যায় বিশ্বের আন্তর্জাতিক ক্ষেত্রে দুটি বড় প্রতিষ্ঠান, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ, দুটি প্রতিষ্ঠানেরই নেতৃত্ব দিচ্ছেন পর্তুগিজ। অর্থাৎ সেই জাতিসংঘের যে মহাসচিব রয়েছেন অ্যান্তনিও গুতেরেস, তিনিও সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী। এমনকি ইউরোপিয়ান কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন যে প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা। বলা যায় পর্তুগাল তাদের নেতৃত্বে, বলা যায় পুরো বিশ্বকেই তারা নেতৃত্ব দিচ্ছে। আমাদের অভিনন্দন রইল অ্যান্তনিও কস্তার জন্য, আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে, আমাদের পর্তুগালের যারা বসবাস সকলের পক্ষ থেকে। আশা করছি পর্তুগিজ বা অ্যান্তনিও কস্তার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন তার যে লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। এমনকি তিনি অনেক আশার কথা শুনিয়েছেন, তিনি সম্প্রীতির কথা শুনিয়েছেন। তিনি বলেছেন যে 27টি রাষ্ট্রের যে বৈচিত্র্যময় ইতিহাস রয়েছে, তাদের যে যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি এবং বৈচিত্র্যের মাধ্যমে আমাদেরকে পুরো ইউরোপকে তাদের অভিজ্ঞতায় কাজে লাগাতে হবে। 27টি সংস্কৃতি এবং 27টি ইতিহাস, এ নিয়েই একটি সুন্দর ইউরোপ করবে, এবং এই ঐক্যমতের ক্ষেত্রে ইউরোপ পুরো বিশ্বের মাঝে একটি উৎকৃষ্ট উদাহরণ, এবং তিনি এটি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন। সে যাই হোক, এদিকে আগামীকাল স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সতর্কতা প্রকাশ করেছে, কেননা আগামীকাল আজকে বিকেল থেকে কিছুটা দেখা গেছে যে আফ্রিকা থেকে একটি ধুলুর জ্বর এগিয়ে আসছে, অর্থাৎ বাতাসে ধূলিকণা বিস্তার করবে, বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক রয়েছে এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা, তাদের জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আপনারা প্রয়োজনে, যাদের প্রয়োজন নেই, ঘর থেকে না বের হওয়াটাই উত্তম, এবং দরজা জানালা বন্ধ করার জন্য একটি রিকমেন্ডেশন দেওয়া হয়েছে পর্তুগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তাছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতেই কিন্তু ঠান্ডা হঠাৎ করে, যদিও শীত তেমনভাবে পড়েনি, তবে দু একদিনে হাসপাতালগুলোতে জরুরি বিভাগে রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এবং প্রত্যেকেরই যে অভিযোগগুলো রয়েছে সেটি হচ্ছে যে গলা ব্যথা থেকে শুরু করে পেটে ব্যথা বা এই ধরনের কিছু, এবং কিছু শ্বাসকষ্টজনিত সমস্যা। তো হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ার কারণেই এই পরিস্থিতির হচ্ছে, এবং তাপমাত্রা এতদিন একটু বেশি থাকলো, আগামী কয়েকদিনের মধ্যে থেকেই কিন্তু তাপমাত্রা অনেক দ্রুতই নেমে যাবে। তো আপনারা আপনাদের স্বাস্থ্য সচেতন হবেন, চেষ্টা করবেন যে এই তাপমাত্রার যে অবনতি, যাতে হলে আপনার স্বাস্থ্যের মধ্যে কোনো ধরনের প্রভাব না ফেলে। তাছাড়া আপনি যদি অসুস্থ হন, সেক্ষেত্রে প্রথমেই জরুরি সেবাতে না গিয়ে আপনি অবশ্যই SMS24-এ 808242424 এই নাম্বারে ফোন করে আপনি প্রাথমিক সেবা নেবেন। তারা আপনাকে গাইডলাইন দিবে যে আপনাকে কোথায় যেতে হবে। তাছাড়া আমাদের কিছু অভিবাসন আপডেট, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জের মুখে যেটা আমরা আছি, যে কার্ড রিনিউ নিয়ে। কার্ড রিনিউর কোনো খবর নেই, বলা যায় এই বিষয়ে আইমা কিছু বলছে না, বা আমরা জানতে পারছি না। তবে ইতিপূর্বে যেটা জানতে পেরেছি সেটাই বলছি, যে কার্ড রিনিউ অনলাইনেই হবে। তবে অনেকেই যারা কোর্টে কেস করেছেন, আমি কারো কাছ থেকে এই বিষয়ে কার্ড রিনিউ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিনা আমায় জানতে পারিনি। সবাই বলেছেন যে তারা কোর্টে কেস করেছেন উকিলের মাধ্যমে, কিন্তু এখনো পর্যন্ত তারা পেন্ডিং অবস্থায় রয়েছেন। তাছাড়া কোর্টের অবস্থা এখনো কিন্তু জটিল। এই সবাই এই কোর্টের দ্বারস্থ হওয়ার কারণে কিন্তু কোর্টের কেসের পরিমাণও কিন্তু বেড়ে গেছে। যদি রিকমেন্ডেশনের কথা বলেন, পরামর্শ যদি আমার কাছে চান তাহলে কি করব, আমার কাছে মনে হয় যে আপনার অপেক্ষা করাই উচিত, কেননা যদি আপনি অনলাইনে রিনিউ করেন, সেই কার্ডগুলি কিন্তু খুব দ্রুত আসে। ইতিপূর্বে আমরা দেখেছি IRN-এ কার্ড রিনিউ করতে গিয়ে দীর্ঘ সত্যিতার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। তবে অনেকের জরুরিভাবে যেতে হবে। তো আপনি জানেন না যে সমস্যাটা হয়েছে আমাদের, অনেকে যারা ওই যে 12টা ট্যাক্স দিয়ে বা 6টা ট্যাক্স দিয়ে যারা আপনারা উকিলের শরণাপন্ন হয়েছিলেন, সেখানে গিয়ে দেখা যাচ্ছে কোর্টে কেস করেছেন, এই সময় আপনাকে আইমা ইমেল দিয়েছে, দেখা যাবে একই পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে। তো সুতরাং অপেক্ষা যেহেতু করেছেন, আমরা হয়তো আরেকটু অপেক্ষা করি, দেখি কি পরিস্থিতি হয়। এমনকি মহাত্মা গান্ধী থেকে আমরা কোনো কার্ড আসার সুযোগ পাইনি, যে আইমার যে নতুন মিশন কাঠামো রয়েছে, অনেক কার্ডের বিষয়ে জানতে চেয়েছেন, ওখান থেকে কেউ কার্ড পেয়েছেন কিনা আমরা সেই খবরে নিশ্চিত হতে পারিনি।
তো এই ছিল আজকের মতো পর্তুগাল ট্যুরের আয়োজন। আশা করছি আগামী সোমবার দিন আপনাদের সাথে আবারও দেখা হবে। যদি এর মধ্যে বেশ কিছু বিষয় আপডেট থাকে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।